হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ভলিউম 2 পড়াচ্ছিলাম, তার আজকে মডেল কোশ্চেন পেপার সেট হচ্ছে 6 নম্বর। আজকে এই 6 নম্বরের পার্ট 1 হবে। এই পার্ট 1 এর মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, এবং পার্ট 2 তারপরে পাবে, যেখান থেকে বাকি ম্যাথগুলো পাবে। আমার চ্যানেলে তোমরা সম্পূর্ণ সমাধান পাবে, শুধুমাত্র সম্পূর্ণ সমাধান নয়, সাজেশন থেকে শুরু করে এবং প্রতি চ্যাপ্টারের যে এক্সট্রা যে ম্যাথগুলো থাকে, যেগুলো আমাদের পরীক্ষার আসার সম্ভাবনা খুব থাকবে, আমি রায়মার্টিন করানোর পর সেই ভিডিওগুলো নিয়ে আসবো। কারণ রায়মার্টিনের যে ম্যাথগুলো পেয়ে যাবো সেগুলো তো অবশ্যই তো রায়মার্টিনে করে নিচ্ছি। তাছাড়াও যে ম্যাথগুলো আমরা পাবো না রায়মার্টিনে, এক্সট্রা ম্যাথ যেগুলো থাকবে, সেগুলোর জন্য আমি আলাদা পার্ট পার্ট করে ভিডিও নিয়ে আসবো, যেখানে মনে করো অনুপাত সমানুপাত থেকে থাকবে, করণী থেকে থাকবে, হাইট এন্ড ডিস্টেন্স থেকে থাকবে, ত্রিকোণমিতি তো থাকবেই থাকবে, ভেদ থেকে থাকবে, যে জায়গাগুলো থেকে বাইরের ম্যাথ দেয়। ঠিক আছে, তো ওই জায়গাগুলোকে আমি আলাদা করে আমরা ভলিউম 2 শেষ করার পর সেগুলো করব, যে সময়টা আমাদের ফাঁকা থাকবে টেস্ট পেপার বেরোনোর আগে। এবং তোমাদের যদি কোনো ম্যাথ অসুবিধা থাকে সেটা আমাকে পাঠাতে পারো, আমার নাম্বার দিয়ে দেবো আমি ভিডিও শেষে, তোমরা আমাকে পাঠাতে পারো, আমি তোমাদের সমাধান দেবো। এবং তাছাড়াও তোমরা যদি কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, স্যার বুঝে উঠতে পারছি না স্যার, কিভাবে পড়বো, আগামী যে আমাদের সিলেবাসটা কিভাবে আমরা পড়বো, টেক্সট বইয়ের সাথে সাথে আরো কোন বইগুলো করলে বেটার হবে, সেগুলো সবকিছু আমার সাথে পরামর্শ নিতে পারো। তোমাদের যদি মনে হয় এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানাবে, তাহলে কি বলতো যে পরে যখন আমি কোনো পার্ট গুলো দেবো আমার ভালো লাগবে। হ্যাঁ, তোমাদের আমি কাজে আসতে পারছি। চলো বেশি দেরি করছি না, একদম 1 দাগ থেকে শুরু করছি। আজকে আমরা যেটা করব, আমরা 6 নম্বর সেট 1 দাগ থেকে করছি। 1 দাগের একদম আমি একদম ডিটেলসে বলবো, ডিটেলসে, কোনো অসুবিধা নেই। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে দ্বিতীয় বছরে, মানে 2 নম্বর বছরের আমাদের যেটা বলছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আসল পি টাকা ধরে নিই, মনে করি আসল, সবাইকার ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে আসল যেটা হচ্ছে পি টাকা, আর সুদের হার যেটা দেওয়া আছে আর দেওয়া আছে, সুদের হার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর সমান আমাদের দেওয়া আছে 10%, আর সময় যেটা দেওয়া আছে, সময় যেটা বলছে টি, সেটা আমাদের 2 বছরের। তাহলে এর সাপেক্ষে আমাদের সরল সুদ কত হবে একটু দেখে নিই। এর সাপেক্ষে আমাদের সরল সুদ কত হবে দেখে নিই। সরল সুদ হচ্ছে পিটিআর বাই 100, এটা তো আমাদের সূত্রটা। তাহলে পি এর ভ্যালু পি, টি এর ভ্যালু 2, আর এর ভ্যালু আমাদের 10 বাই 100। ব্যাস, আমি কিচ্ছু করবো না এত টাকা, এটা হচ্ছে সরল সুদ। তার সাথে আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করবো, যেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস, আমি একবার সূত্রটা লিখে দিচ্ছি, আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। তো এটার জায়গায় আমাদের কি করবো, পি ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু 10 বাই 100, তার হোল স্কোয়ার মাইনাস পি। ব্যাস, একটা শূন্য কেটে দিলাম। তাহলে পি ইন্টু আমাদের যেটা আসবে 10 একে 10 আর একে 11 বাই 10, তার হোল স্কোয়ার মাইনাস পি। কারণ এটাকে ক্যালকুলেশন করলে কত, 11 11 121 হয়, 121 পি বাই 10 বলছি সরি 100 মাইনাস পি, তার মানে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে 21 পি বাই 100। যদি এইখান থেকে আরেকটু ক্যালকুলেশন করে নাও, তার মানে আলটিমেট 10 দুগুণে 20 পি বাই চলে আসবে 100 টাকা। তাহলে সরল সুদটা এলো 20 পি বাই 100 টাকা, চক্রবৃদ্ধি সুদটা এলো 21 পি বাই 100 টাকা। আমার যেটা চেয়েছে, অতএব সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত। তাহলে অতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত যে জায়গাটা, সেটা হচ্ছে 20 পি বাই 100 ইজ টু আমাদের যেটা হচ্ছে সেটা 21 পি বাই 100। 100 ক্যান্সেল, পি এ ক্যান্সেল হয়ে যাবে, 20:21 আমাদের হবে। আর 20:21 যেটা আছে অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমাদের পরীক্ষার আগে আমি বলে দেবো যে কিভাবে পরীক্ষা দেবে, কোন প্রশ্নগুলোর জন্য কতটা সময় বরাদ্দ রাখবে, দেখবে তাহলেই পরীক্ষা দারুণ হবে। আমি এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো যে তোমরা ফাইনাল পরীক্ষার সময় কিভাবে উত্তর করবে, শর্ট কোশ্চেন কিভাবে করবে, কোন প্রশ্নের জন্য কতক্ষণ সময় তোমরা বরাদ্দ রাখবে, সবগুলো নিয়ে আমি একটা ভিডিও তখন দেবো। চলো তাহলে আমাদের অপশন 1 দাগে হয়ে গেল কত, অপশন এ। এবার যেটা করবো সেটা হচ্ছে 2 দাগ। চলো 1 দাগটা মুছে দিলাম, এবার যেটা করবো সেটা 2 দাগ। 2 দাগটা কি বলেছে, 2 দাগটা যেটা বলেছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6, এক্স স্কোয়ার বাই এক্স সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6, এবং সমীকরণটির বীজ অথবা বীজদ্বয়। দেখো এখানটায় যদি আমরা কাজ করতে পারি, এখানটায় আমরা এক্স এক্স এ ক্যান্সেল করতে পারি, তাহলে এক্স সমান 6, এটা আমাদের অ্যান্সার হবে। এবার অনেকের মনে প্রশ্ন, স্যার এক্স এর ভ্যালু স্যার আমরা যে করি স্যার যেরকম আছে, দেখো কোন ম্যাথটার ক্ষেত্রে করে যেরকম আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি এক্স স্কোয়ার সমান 6x থাকে, তখন আমরা যেটা করি সেটা এক্স স্কোয়ার মাইনাস 6x ইকাল টু 0, এক্সটাকে কমনলি এক্স মাইনাস 6 ইকাল টু 0। এখানে এক্স এর ভ্যালু একটা 6 হতে পারে, এখানে এক্স এর ভ্যালু একটা এক্স এর ভ্যালু 0 হতে পারে, এবং একটা এক্স এর ভ্যালু 6 হতে পারে।
এবার প্রশ্ন, স্যার এটাকেও তো স্যার কোনাকুনি গুণ করলে স্যার এটাই চলে আসছে স্যার এক্স স্কোয়ার সমান 6, তাহলে স্যার এটাই কেন জিরো হচ্ছে? বাবু এটাকে জিরো যদি স্যাটিসফাইড করেন এটা আনডিফাইন্ড চলে আসবে, দেখো যদি বাই জিরো হয়ে যায় না আনডিফাইন্ড চলে আসবে। এবার এটাই জিরো দেখো স্যাটিসফাইড করছে, জিরো স্কোয়ার জিরো, 6 × 0 0, মানে বাম দিকেও জিরো ডান দিকেও জিরো, কিন্তু এই ইকুয়েশনটার ক্ষেত্রে কিন্তু জিরো হবে না, কিন্তু এক্স নট ইকাল টু জিরো, এক্স নট ইকাল টু জিরো, এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমাদের এক্স নট ইকাল টু জিরো, জিরো স্যাটিসফাইড করছে, তাহলে এই অঙ্কটার জন্য অ্যান্সার হবে এক্স সমান 6। কিন্তু এই ম্যাথটা যদি দেয় এক্স এর মান কত, তখন কিন্তু হবে 0,6। এটা খেয়াল রাখবো, এই ম্যাথটা দিলে আমাদের অ্যান্সার হবে এক্স সমান 6, কারণ এখানে জিরো স্যাটিসফাইড করবে না, এক্স এর মান জিরো হবে না, জিরো বসলে আনডিফাইন্ড চলে আসবে। আর এটার ক্ষেত্রে দেখো জিরো স্যাটিসফাইড করছে, বাম দিকে যদি জিরো স্কোয়ার করে জিরো, আর ডান দিকে দেখো 6 × 0 0, বাম দিকে এবং ডান দিকে আমাদের সমান আসছে, তাহলে এটার ক্ষেত্রে 0,6 হবে, আর এটার ক্ষেত্রে শুধু 6 হবে, একদম ভুল করবে না, ক্লিয়ার ভাবে বুঝবে কিন্তু। ঠিক আছে, চলো এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা 3-এর দাগটাকে নিয়ে আলোচনা করবো, 2-এর দাগটা হয়ে গেল। চলো 3-এর দাগটা কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল আর, অবশ্যই ক্যাপিটাল আরটা বড় আছে, দুটো বৃত্তের ব্যাসার্ধ, একটা হচ্ছে ক্যাপিটাল আর এবং আরেকটা হচ্ছে স্মল আর, এবং এদের মধ্যে কেন্দ্রদের দূরত্ব আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে ডি। এবার কি বলছে, বৃত্ত দুটি স্পর্শ করবে না। দেখো বৃত্ত দুটি কখন স্পর্শ করবে না, দেখুন দুজনের মধ্যে তাদের কোনো দেখা হবে না। মনে করো এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে যেটা ক্যাপিটাল আর, এবং এখানে একটা বৃত্ত আছে যেটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে মনে করো ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর। এরা, এদের যদি আমরা যোগফল করি, ক্যাপিটাল আর প্লাস স্মল আর করি, যদি এদের মধ্যে যোগফল করি, সেটা যদি আমাদের ডি এর থেকে আমাদের বড় হয়ে গেছে, মনে করো সাপোজ আমাদের এই দুটো, সরি বড় বলছি, আগে ছোটগুলো দেখাই, মনে করো এটার ভ্যালু ডি এর থেকে ছোট হয়ে গেছে, তখন আমাদের কি হবে, আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর যদি আমাদের ডি এর থেকে বড় হয়, তখন কি হবে, দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। দেখো তিনটা ব্যাপার হয় এখানে, আমি আপাতত বলবো, মনে করো দুটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এটার মনে করো কেন্দ্র এখানে, এটার মনে করো কেন্দ্র এখানে, তখন আমাদের কি হচ্ছে, এই কেন্দ্রদের দূরত্ব, এই ক্যাপিটাল আর মনে করো সাপোজ এটার ভ্যালু হচ্ছে 6, আর এটার ভ্যালু মনে করো সাপোজ মনে করো আমি একটা বলে দিচ্ছি, এটার ভ্যালু মনে করো 3। তাহলে দেখো এদের কেন্দ্রদের দূরত্বকে যদি আমরা ডি ধরি, তার মানে আলটিমেট 6 - 3 সমান আমাদের আলটিমেট 3, আমাদের এই কেন্দ্রদের দূরত্ব কত 3। কিন্তু যদি আমি ক্যাপিটাল আর প্লাস স্মল আর করি, তার মানে 6 + 3 সমান কত আসছে 9, তার মানে দেখো 9-এর থেকে আমাদের 3-এর ভ্যালুটা ছোট আসছে, তখন কিন্তু আমরা একটা স্পর্শক পেতে পারি অন্তঃস্পর্শ করলে। তাহলে এইখানের ভ্যালুটা আমাদের কি আসছে, এটাকে আমরা মনে মনে, এটা তো আমাদের ডি এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর ভ্যালু। তার মানে দেখো ক্যাপিটাল আর প্লাস স্মল আর যদি ডি এর থেকে আমাদের বেশি হয়, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পর্শক আমি পেতে পারছি, তার মানে অন্তঃস্পর্শ করছে। ডি এর ভ্যালুটা যদি ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর থেকে, মানে যোগফলের থেকে যদি, মানে যোগফলটা যদি বেশি হয় ডিস্টেন্সের থেকে, তার মানে বুঝতে পারছি তারা পরস্পরকে অন্তঃস্পর্শ করলে আমাদের একটা স্পর্শক পেতে পারে। এবার দেখো যদি যদি আমাদের একটা কাজ করি, যদি সমান হয়, স্যার যদি সমান হয় স্যার, তখন কি আমরা স্যার স্পর্শক পাবো? হ্যাঁ অবশ্যই পাবে, তখন বহিঃস্পর্শ করে যাবে। মনে করো এটা মনে করো ক্যাপিটাল আর, এটা মনে করো স্মল আর, তার মানে এই ক্যাপিটাল আর প্লাস স্মল আর মানেই তো আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে সমান যদি হয় তখনও কিন্তু আমাদের একটা স্পর্শক পাচ্ছি যেটা বহিঃস্পর্শ করছে। তখন কটা স্পর্শক পাবো, তখন দেখো এই দুটা, বা স্পর্শকের দরকার নেই, আমাদের বলছে দুটা বৃত্ত স্পর্শ করবে, তার মানে আলটিমেট এটাও হবে। তাহলে হবেনি কোনটা, হবেনি হচ্ছে যদি ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর থেকে ডিটা বড় হয়। যদি ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর থেকে ডিটা বড় হয়, কিরকম ছবিটা আসবে, মনে করো এইরকম ছবিটা দেখো, ক্যাপিটাল আর মনে করো 6, এটা মনে করো 3, আর এদের মধ্যে দূরত্ব আমি সাপোজ মনে রেখে দিচ্ছি মনে করো 15, দেখো ম্যাচ করছে না, এদিকটা 6 এদিকটা 3, 6 3 এ 9, আর এইখানের মাঝখানটায় যে পোর্শনটা পড়েছে 6, দেখো তখন দেখো দুটো বৃত্ত কিন্তু স্পর্শ করছে না। তার মানে আমাদের যে অপশনটা আসবে সেটা হচ্ছে কি আসবে, ডি এর ভ্যালুটা বড় হতে হবে, কার থেকে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর থেকে আমাদের ডি এর ভ্যালুটা বড় হতে হবে। যদি ছোট হয় তাহলে দেখো অন্তঃস্পর্শ করে যাচ্ছে, আমাদের কিন্তু স্পর্শ করছে, দুটো একটা স্পর্শক থাকুক নাই থাকুক আমাদের দুটা বৃত্তের মধ্যে স্পর্শ করছে। আর দেখো যদি আমাদের ইকুয়াল হয়ে যায়, তখন কিন্তু আমাদের দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তার মানে ডি এর ভ্যালুটা বড় হতে হবে, কার থেকে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর থেকে, যেটা আমাদের অপশন আছে অপশন সি, কাট অফ হয়ে যাবে সঠিক অ্যান্সার, দেখো অপশন সি তে আছে। দারুণ একটা কোশ্চেন, ভালো করে এটা বুঝবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর মান যেটা, তার থেকেও ডি এর ভ্যালু বড় হতে হবে, তাহলে তো দুটো বৃত্তের মধ্যে কখনোই দেখা হবে, দূরে অবস্থান করবে। আর যদি সমান হয়ে যায় তখন তো তারা বহিঃস্পর্শ করে দিচ্ছে, আর যদি বেশি হয়ে যায় যোগফলটা, তখন তোমরা বুঝতে পারছি যে অন্তঃস্পর্শ করছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। ঠিক আছে, চলো এবার দেখো 4-এর দাগটা করি, এবার 4-এর দাগটা করি। এবার অনেকের মনে প্রশ্ন, স্যার নাও তো করতে পারে, এটার অ্যান্সার কোনোটি নাও হতে পারে। দেখো আমি যদি একটু ছবিটা আঁকি তোমাদের বোঝাতে চাওয়ার জন্য, মনে করো একটা বৃত্ত মনে করো এরকম একটা 6, আর একটা বৃত্ত মনে করো 3, এরকম একটা 3, স্যার তখনও তো স্যার স্পর্শ করবে,
এটাও তো আমার বলতে পারো যে স্যার তখনও তো স্পর্শ করবে না, কিন্তু এই উত্তরটা সবচেয়ে বেশি ভালো হবে, বুঝতে পারলে? ডি এর ভ্যালুটা ক্যাপিটাল আর প্লাস স্মল আর থেকে বেশি হবে। এটারও দেখো না, এটার ভ্যালু দেখো মনে করো স্মল আর, এটার ভ্যালু মনে করো ক্যাপিটাল আর, বাইরের স্পর্শ তখন তাকে স্পর্শ করছে না। তো যদি এক কেন্দ্রীয় বৃত্ত হয়, দুটো ব্যাসার্ধ যদি দুটো আলাদা হয়, তখন কিন্তু স্পর্শ করবে না, সেটাও হতে পারে। কিন্তু এর সাপেক্ষে যদি আমরা সবগুলোকে মেনে করি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে ডি এর ভ্যালুটা ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর থেকে বেশি হবে। চলো এরপরে যেটা করবো সেটা হচ্ছে চারের দাগটা করবো। এরপরে যেটা করবো সেটা হচ্ছে চারের দাগটা করবো। আশা করি এই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। চলো এবার যেটা করবো সেটা হচ্ছে একের দাগের 4। কি বলেছে? সাইন 3a প্লাস কস 2b সমান 2। তার মানে আলটিমেট দেখো সাইন 3a প্লাস কস 2b এটার ভ্যালু দিয়ে আছে 2। দেখো আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, যেটা হচ্ছে আমাদের সাইন থিটা এবং কস থিটার ভ্যালুটা কি হয়। সাইন থিটা এবং কস থিটার ভ্যালুটা হচ্ছে -1 থেকে বেশি হবে এবং 1 থেকে কম হবে। এটা হচ্ছে সাইন থিটাই হোক কি আমাদের কস থিটা হোক, দুটো কিন্তু আমাদের একই ব্যাপার। তার মানে দেখো এখানে টোটালটা 2 দিয়ে আছে, মানে সর্বোচ্চ ভ্যালু 1 1। তাহলে অতএব আমি এখান থেকে লিখতে পারি সাইন 3a সমানও 1 এবং কস 2b সমানও আমি যেটা বলতে পারি সেটা 1। তার মানে আলটিমেট চলে এলো সাইন 3a সমান আমাদের 1 এর ভ্যালু কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু 1। তার মানে এখান থেকে চলে এলো 3a সমান 90, a সমান 3 3 90, মানে a এর ভ্যালু যেটা চলে এলো সেটা হচ্ছে 30। cos 2b সমান 0, মানে cos 0 এর মানে তার মানে আলটিমেট 2b সমান 0, মানে আলটিমেট এখান থেকে চলে এলো b সমান 0। তাহলে a এর ভ্যালু চলে এলো 30 এবং b এর ভ্যালু চলে এসেছে 0। এবার কার মান বার করতে বলেছে বাবা, একটু দেখে নি। cos 2a মাইনাস sin 6b, cos 2a মাইনাস sin 6b। তার মানে a এর ভ্যালু কত? 30। তার মানে cos 2 ইন্টু 30 এর ভ্যালু একবারে করে দিচ্ছি cos 60 মাইনাস sin b এর ভ্যালু যেহেতু 0, তার মানে চলে আসবে এটা কত? 0। cos 60 মানে এর ভ্যালু হাফ মাইনাস 0, sin 0 এর ভ্যালু হচ্ছে 0। তার মানে আমাদের সঠিক অ্যান্সার যেটা চলে আসবে সেটা হচ্ছে হাফ। ক্লিয়ার কাট বুঝবে বাবা, এই জায়গাটা না খুব ইম্পর্টেন্ট। সাইন থিটা এবং কস থিটার ভ্যালুটা -1 এবং 1 এর মধ্যে থাকে। বাকিগুলো তোমরা ক্লাস 11 আবার বাকি যেগুলো জানবে সেগুলো ট্যান থিটা কার রেঞ্জের মধ্যে থাকে, কোসেক থিটা কার রেঞ্জের মধ্যে থাকে। তোমাদের ক্লাস 10 এর জন্য শুধুমাত্র সাইন থিটা এবং কস থিটার ভ্যালুটা মনে রাখবে, যেটা -1 থেকে 1 এর মধ্যে থাকে। এর থেকে বাইরে কিন্তু তারা যাবে না। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 5 এর দাগটা করব। 4 এর দাগটা আমি বোঝাতে পারলাম, হাফ হয়ে গেল অ্যান্সার। চলো 5 এর দাগটা আমরা করি, ঠিক আছে? চলো 5 এর দাগটা 5 এর দাগটা কি বলেছে? একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা ঠিক আছে, আগে ব্যাসার্ধটা ধরলি, যে মনে করি গোলকটির ব্যাসার্ধ যেটা হচ্ছে আর একক। আর তাহলে ক্ষেত্রফল কত? আমাদের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে 4πr²। তাহলে 4πr² যেটা বেরাবে সেটা হচ্ছে বর্গ একক। তার মানে এই যে 4πr², অতএব 4πr² সমান কিন্তু আমাদের দিয়ে আছে কত? a। আচ্ছা আমার ভ্যালুটা r², তাহলে কত? r² সমান আমাদের যেটা আসবে a বাই 4π আসবে। a বাই কত চলে আসবে? 4π আসবে। আর সমান আমাদের কত আসবে? √অফ যেটা চলে আসবে a বাই আমাদের যেটা চলে আসবে 4π। তাহলে 4 তো রুট থেকে বাইরে বেরিয়ে গেলে 1 2 হয়ে বেরিয়ে যাবে, কিন্তু এখানে চলে আসবে কত? a বাই পাই। এটা কার ভ্যালু বেরোলো? ব্যাসার্ধের ভ্যালু বেরোলো। তার মানে এখান থেকে আমরা যখন ব্যাস করবো 2 দ্বারা গুণ করবো, হাফ ইন্টু 2 √অফ a বাই পাই। 2 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমাদের অ্যান্সার হলো √অফ a বাই যেটা হলো সেটা হচ্ছে পাই। a বাই পাই যেটা অপশন আছে অপশন এ, অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন এ। চলো 6 এর দাগটা আমরা করি। কি বলেছে? 30 34 35 36 37 38 39 40। আচ্ছা 30 আছে 34 আছে 35 আছে 36 আছে 37 আছে 38 আছে 39 আছে এবং 40 আছে। 30 34 35 36 37 38 39 40। 35 না থাকলে মধ্যমা কত? মানে আচ্ছা 35 থাকা এবং না থাকা এদের মধ্যে মধ্যমাটা কি বৃদ্ধি পাচ্ছে? আচ্ছা 35 থাকা অবস্থায় দেখি আগে মধ্যমাটা কি হয়েছে। 35 যদি থাকে তখন কত মান? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন আমাদের n = 35 যদি থাকে তাহলে n এর ভ্যালু 8 হচ্ছে। তাহলে n এর ভ্যালু যদি আমাদের যুগ্ম সংখ্যা হয় তখন আমাদের কি হয়? n/2 তম পদ এবং তারপরের পদটা n/2 + 1 তম পদ, এটার গড়টা হয় আমাদের মধ্যমা। তাহলে এখন এই সাপেক্ষে আমাদের মধ্যমা যেটা হবে তাহলে n/2 মানে 8/2 মানে 4 তম এবং তারপরেরটা 5 তম পদ বাই আমাদের 2 হবে, এই তম পদ বাই 2। তাহলে দেখো 4 তম আর 5 তম পদটাকে একটু দেখে নিই, 1 2 3 4, তার মানে 36 এবং প্লাস 37, 36 প্লাস 37 বাই 2 মানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 36.5। যদি 35 থাকে
এবার দেখো এই 35টাকে আমরা যেটা করছি সেটা বাদ দেবো, তাহলে আমাদের বুঝতে পারছো যে স্যার এখন এন এর ভ্যালু স্যার কিন্তু 7 হয়ে যাচ্ছে। আর 7 মানে স্যার যেটা সেটা হচ্ছে স্যার অযুগ্ম সংখ্যা, আর অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমাটা হয় n+1/2 তম পদ। তার মানে আলটিমেট যেটা হবে মধ্যমাটা হবে n+1, মানে আলটিমেট 7+1 8/2, মানে যেটা হবে সেটা হচ্ছে 4তম পদ। 4তম পদ কত আছে? 1 2 3 4, মানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 37। তার মানে একটু যদি জায়গা ভালো করে বুঝো, 35 যখন ছিল তখন মধ্যমা বেড়েছে 36.5, 35 যখন থাকেনি তখন মধ্যমা বেড়েছে 37, তার মানে বৃদ্ধি কত পেয়েছে? তাহলে মধ্যমা বৃদ্ধি কত হয়েছে বাবা? মধ্যমা যে বৃদ্ধি পেয়েছে সেটা কত হয়েছে বাবা? 37 মাইনাস 36.5, তার মানে 0.5 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। মধ্যমাগুলো থাকা এবং না থাকার মধ্যে আমাদের যেটা বৃদ্ধি পেয়েছে 0.5, এবং 0.5 যেখানে আছে অপশন ডি দেবসেনা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি দেবসেনা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। চলো একের দাগটা একদম আমরা ভালো করে ক্লিয়ার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। চলো এবার যেটা করবো সেটা হচ্ছে দুইয়ের দাগটা নিয়ে আলোচনা করবো। চলো চলো দেখো এবার যেটা করব সেটা হচ্ছে দুইয়ের দাগের এক। দুইয়ের দাগের এক নিয়ে আমরা আলোচনা করব। কি বলেছে? বার্ষিক 10% সরল সুদের হার আসল এবং সুদের পরিমাণ কত হলে আমাদের সময়কাল হবে ড্যাশ। আচ্ছা ঠিক আছে, আসল এবং সুদের হার আচ্ছা এক হলে, আচ্ছা ঠিক আছে তাহলে ধরে নিচ্ছি, মনে করি আসল ও সুদের হার সমান এক্স। আসলের জন্য এক্স টাকা এবং সুদের হারের জন্য x%। ও আসল এবং সুদের পরিমাণ, সরি সুদ নয়, আসল এবং সুদ, আসল ও সুদ যেটা হয়েছে সেটা হচ্ছে এক্স টাকা। তাহলে মানে টাকাটা আমরা লিখতে পারি, যেহেতু আমাদের দুটাই আমাদের একই রকমই বেরাবে, আসল এবং সুদ হচ্ছে এক্স টাকা। আচ্ছা সুদের হার কত দিয়ে আছে? সুদের হার দিয়ে আছে, সুদের হার যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 10%। ঠিক আছে, এখান থেকে আমরা সময় সমান একটা সূত্র জানি, জানো আমাদের মেইন সূত্রটা কি? সুদ সমান আই সমান পিটিআর বাই 100। তাহলে এখান থেকে যদি আমরা টি বার করি, তার মানে 100 ইন্টু আই বাই পিআর হবে, 100 ইন্টু আই বাই পিআর হবে, তাহলে সেটাই ফেলবো। 100 ইন্টু সুদের ভ্যালু তো আমাদের এক্স, বাই পি এর ভ্যালু তো এক্স, আর আর এর ভ্যালু হচ্ছে 10। এক্স এক্স এ ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তার মানে আমাদের যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 10 বছর। ড্যাশ পূরণটা যেটা চলে আসবে সেটা হচ্ছে 10 বছরে আসল এবং সুদের পরিমাণটা আমাদের সমান হবে। চলো এবার একটা ভেদের কোশ্চেন দিয়েছে, যেটা হচ্ছে কি বলেছে? এক্স ভেরিজিয়াস ওয়াই, এক্স ভেরিজিয়াস ওয়াই, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 8। ইকুয়েশন গুলো করবো, তাহলে আগে আপাতত করে নি। বা এক্স সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কে ওয়াই, ব্র্যাকেটে তোমরা লিখে দিবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 8, তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন তোমরা দিতে পারো। এক্স এর ভ্যালু 2 এবং ওয়াই সমান 8, এর মান তোমরা যেখানে বস করাবে সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসালে কি হবে? এক্স এর ভ্যালু 2 হবে, কে কে থাকবে, ওয়াই এর ভ্যালু চলে আসবে 8, তার মানে বা এখান থেকে কে সমান চলে আসবে 2/8, বা কে সমান আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 1/4। এটা কে এর ভ্যালু চলে এলো। আচ্ছা আরেকটা জায়গা দিয়ে আছে দেখো, ওয়াই এর ভ্যালু 16, তার মানে আলটিমেট এটা যেটা করব, কে সমান 1/4 এবং ওয়াই সমান 16, এর মান যেটাই বসাবো সেটা আবার 1 নম্বর সমীকরণে আমি আবার বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স এর ভ্যালু আমি জানি, কে এর ভ্যালু আমি জানি 1/4, ওয়াই এর ভ্যালু জানি 16, তার মানে 4 4 16। এক্স এর ভ্যালু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত দাঁড়াচ্ছে? 4 দাঁড়াচ্ছে। যখন এক্স এর ভ্যালু আমাদের 2 ছিল তখন ওয়াই এর ভ্যালু 8, ওয়াই এর ভ্যালু যখন 16 তখন এক্স এর ভ্যালু নিশ্চয়ই 4 হবে, তার মানে আমাদের ড্যাশটায় যেটা চলে আসবে সেটা হচ্ছে 4 আসবে। চলো 3 এর দাগটা এবার করি, 1 2 করে দিলাম, এবার তোমরা 3 এর দাগটা পড়ো একবার, তারপর আমি 3 এর দাগটা করাচ্ছি। কি বলেছে 3 এর দাগ? কি বলেছে? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, তার মানে একটা ত্রিভুজ মানে বৃত্ত থাকবে, তার হচ্ছে ভেতরে যেটা থাকবে সেটা একটা এবিসি ত্রিভুজ আসবে, যেটা ঠিক আছে এবিসি ত্রিভুজ, আমাদের যেটা পরিকেন্দ্র সেটা হচ্ছে ও। ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা বিন্দু এ এবং জ্যা বিসি, বিন্দু এ এবং জ্যা বিসি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। ঠিক আছে, বিওসি 120 ডিগ্রি, এটা দেখো আমাদের বিপরীত পাশেই অবস্থান করেছে। বিওসি যেটা বলেছে সেটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা বিওসি যদি 120 ডিগ্রি হয়, বিএসি কত? আরে একদম পাতি কোশ্চেন। এটার ক্ষেত্রে আমাদের যেটা করবে, বিএসি সমান হাফ কোণ বিওসি হবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, হাফ ইন্টু 120 চলে আসবে। তার মানে আমাদের যে অঙ্কটা হবে, যেটা অ্যান্সার থাকবে সেটা হচ্ছে 60 ডিগ্রি থাকবে। একদম এটা সোজা কোশ্চেন। সেক স্কোয়ার থিটা সমান 4 হলে আমাদের যে পোর্শনটা দিচ্ছে, সেক স্কোয়ার থিটা সমান 4 হলে ট্যান স্কোয়ার থিটা সমান কত? ব্যাস। দেখো ট্যান স্কোয়ার থিটা সমান আমরা যে সূত্রে জানি সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তার মানে ট্যান স্কোয়ার থিটা সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 যদি হয়
তার মানে 4 তার হোল স্কোয়ার মাইনাস 1, তার মানে আলটিমেট 4 4 16 মাইনাস 1, তার মানে যেটা বেরোবে সেটা হচ্ছে 15 আসবে। তার মানে 10 স্কোয়ার, সরি 4 তার হোল স্কোয়ার কেন, সেক স্কোয়ার থিটার ভ্যালুই তো 4 আছে, তাহলে সেক স্কোয়ার থিটার ভ্যালুই তো 4 আছে, তার মানে আলটিমেট যেটা আসবে 4 মাইনাস 1 সমান 3। স্কোয়ারের ভ্যালুটাই 4 আছে, আমি আবার স্কোয়ার করছিলাম, সেক স্কোয়ার থিটার ভ্যালুটাই 4 আছে, তার মানে ডাইরেক্ট আমি 4 বসিয়ে দিলাম, 4 মাইনাস 1 সমান আমাদের 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার যেটা করবো সেটা হচ্ছে 5 দাগ। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল, মনে করো একটা কাগজ আছে, মনে করো আয়তক্ষেত্রাকার কাগজ, সেটা মনে করো এই দৈর্ঘ্যটা হচ্ছে এল দেওয়া আছে এবং প্রস্থটা হচ্ছে বি দেওয়া আছে। এবার কি বলেছে, কাগজটাকে মুড়ে লম্ববৃত্ত থেকে চোঙ তৈরি করা হলো, তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তুমি একটা জায়গা বুঝো, এটাকে যদি মুড়া হয়, এটাকে যদি ফোল্ড করা হয়, এটাকে যদি এরকম করা হয়, তার মানে এইখানটাকে একটু কেটে যদি সোজা করে দিই, তার মানে এই এলটা সোজা হয়ে যাবে। এইখানটাকে মনে করে একটু কেটে দিয়েছি, ব্লেডে করে কেটে আমি এটাকে সোজা করেছি, তার মানে আলটিমেট এই 2 এর ভ্যালুটাই কিন্তু আমাদের এল, আমাদের 2 এর ভ্যালুটাই হচ্ছে আমাদের এল, হচ্ছে না। মনে করো এখানটাকে কেটে দিলাম, সোজা সোজা পুরো কেটে আমি সোর করে দিলাম, মনে করো এরকম তো আছে, এটাকে ফোল্ড করার জন্য এরকম তো আছে, তো এটাকে সোজা সোজা একটা ধাপ এদিকটা কেন কাটবে, এদিকটাই মনে করো সোজা সোজা কেটে ফোল্ড করে দিলাম, তার মানে আলটিমেট এই এলটাও তো আমাদের এই দাগ বরাবর সোজা চলে যাবে, আর উচ্চতা এইচ এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে আমাদের বি হবে, এটাই হবে। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, তো 2 পাই এর ভ্যালু কত এল, এইচ এর ভ্যালু কত বি, তার মানে আলটিমেট যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে এলবি বেরোবে, যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে এলবি। একটু ভালো করে বুঝো, পুরো দৈর্ঘ্যটা আমাদের এল ছিল, এটাকে এলটাকেই গৌড় করা হয়েছে, তার মানে আলটিমেট 2 পাই আর সমান বৃত্তের পরিধি 2 পাই আর সমান এল, এবং উচ্চতাটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের বি হবে, এবং আমাদের বক্রতলের ক্ষেত্রফল কি হলো 2 পাই আর এইচ, 2 পাই এর ভ্যালু এল, এবং আরেকটা যেটা দিয়েছি এইচ এর ভ্যালু বি। চলো, গড় মধ্যমা সংখ্যাগুরু ড্যাশ প্রবণতার সূচক, এটা হবে আমাদের কেন্দ্রীয় প্রবণতার সূচক, এটা হবে আমাদের কেন্দ্রীয় বইয়ের কোশ্চেন, এটা প্রবণতা, এটা আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমাদের 2 এর দাগটা কমপ্লিট হলো। এবার চলো সত্য মিথ্যায় চলে যায়, যেখানে হচ্ছে 3 এর দাগের থেকে ম্যাথগুলো আমরা করবো। চলো 1 2 কমপ্লিট করলাম, আশা করি বুঝতে পারলে, যদি না বুঝতে পারো আর একটু ব্যাকে একটু দেখে নেবে। হ্যাঁ চলো 3 এর দাগের আগে সত্য মিথ্যাগুলো আমরা করবো। কি বলেছে, শুভেন্দু এবং নৌসাদ এত এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, 1 বছর পর 75 টাকা ক্ষতি হলো। আচ্ছা ঠিক আছে, কে কত টাকা পেলো তো পরের কোশ্চেন, আমাদের মূলধনের অনুপাতটা আমাদের কত। প্রথমে শুভেন্দু এবং নৌসাদের মূলধনের অনুপাতটা করি। প্রথমে শুভেন্দু ও নৌসাদ, এদের মূলধনের অনুপাতটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের 1500:1000, 1500:1000। শুভেন্দু অধিকারী এবং নৌসাদ সিদ্দিকের আমাদের মূলধনের অনুপাতটা দেওয়া আছে। তারপরে তাদের ক্ষতির ব্যাপারটা আমরা দেখবো। চলো, আমাদের এই জায়গাটা আছে 15:10, মানে 5 3 15, 5 2 10, 3:2। মোট অনুপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে, মোট অনুপাত যেটা আছে সেটা হচ্ছে 5। মোট অনুপাত যেটা আছে 3 + 2 সমান আমাদের 5। এবার হচ্ছে আমাদের কত টাকা ক্ষতি হচ্ছে, মোট ক্ষতি 75, তাহলে 75 টাকার মধ্যে, 75 টাকার মধ্যে শুভেন্দু অধিকারীর ক্ষতি, শুভেন্দু অধিকারীর ক্ষতি তাহলে কত হচ্ছে, এটা কিন্তু এমনি বললাম, শুভেন্দু অধিকারীটা কিন্তু শুভেন্দুই ছিল। 75 ইন্টু আমাদের শুভেন্দুর কত 3/5, 5 15 75, তার মানে 3 15 আমাদের যেটা মানে 45 টাকা ক্ষতি হয়েছে। তার মানে এখানে অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা তো 30 টাকা দিয়েছে, একদম মিথ্যা ঘটনা, মানে তার নামে বলা হচ্ছে মিথ্যা ঘটনা, তার মানে ও ভুল আছে, তার মানে 1 এর দাগেরটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের মিথ্যা। চলো 2 এর দাগটা এই জন্য মিলেনি, মিথ্যা হয়ে গেছে। চলো এবার যেটা দিয়েছে a/b এর ভ্যালু দেওয়া আছে, এবার a/ মুছে দিলাম, আমরা এই পাশটাই সব ক্যালকুলেশন করবো, আর ডান দিকটা আমরা, এই বাম দিকটা আমরা সত্য মিথ্যা লিখবো। দেখো a/b সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 9 + 4√5, 9 + 4√5। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছি, যদি আমাদের স্কোয়ারের বিয়োগফল আমাদের 1 হয়ে যায়, তার মানে আলটিমেট উল্টালে তার অনুবন্ধীটা বেরাবে, তার মানে আলটিমেট দেখো 9 স্কোয়ার 81, আর 4 স্কোয়ার 16, আর √5 স্কোয়ার মানে 5, তাহলে আমাদের কত 5 16 চলে আসছে 80, 81 - 80 যদি স্কোয়ার করে দুজন, স্কোয়ারের বিয়োগফল 1 হলে ডাইরেক্ট যখন ঘুরাবো, এটাকে যখন b/a করবো, মানে আলটিমেট 1/9 + 4√5 করবো, এইটা ডাইরেক্ট চলে আসবে 9 - 4√5, কারণ স্কোয়ারের বিয়োগফল আমাদের যেটা আছে সেটা হচ্ছে 1 আছে। এবার দেখো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে a/b + b/a, a/b + b/a, তার মানে আলটিমেট 9 + 4√5 প্লাস 9 - 4√5 যদি করি, এটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে আলটিমেট যেটা হলো সেটা হচ্ছে 9 9 18 হয়ে গেল, কিন্তু অ্যান্সার দিয়েছে 8√5, তার মানে 2 এর জায়গাটাও যেটা বলেছে সেটা হচ্ছে মিথ্যা বলেছে। আমি কি শিখালাম, যদি ওই পোর্শন দুটার মধ্যে মানে বাস্তব এবং কাল্পনিকের যদি স্কোয়ারের বিয়োগফল 1 হয়ে যায়, তখন ডাইরেক্ট যেটা হবে সেটা হচ্ছে অনুবন্ধীটা করে দেবে। ঠিক আছে, চলো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তার পরের দাগটা করব, মিথ্যা বলেছে 3 এর দাগটা করব।
তিনের দাগটা কি বলছে, একটা বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একদম মিথ্যা কথা বলেছে। মনে করে এই একটা বৃত্ত, এর মনে করো আমি এখানে একটা সরলরেখা অঙ্কন করছি, তো এর সমান্তরাল যদি আঁকবো বলি তো একটাই যাবে। সামান্য যদি একটু মডেলি করে টেরা বাঁকা করে দিই, আর সমান্তরাল থাকবে না, তখন একদম কোন একটা জায়গায় যে তারা ছেদ করবে। তার মানে সমান্তরাল আঁকা যায় কিন্তু কটা, দুটাই কিন্তু তারা পরস্পর সমান। তো এদিকে আঁকো এদিকে আঁকো, যেদিকে খুশি আঁকো, জানার দরকার নেই। সমান্তরাল কিন্তু বাবা দুটাই পাবে। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে দুইয়ের অধিক পাওয়া সম্ভব। তার মানে এই যে কোশ্চেনটার অ্যান্সার সেটাও কিন্তু আমাদের মিথ্যা চলে আসবে। 1 2 3 তিনটাই মিথ্যা হলো। চলো চারের দাগটাই যাই, মুছে দিলাম আমি। চারের দাগটা কি বলেছে দেখো, 1 ডিগ্রি সমান আমাদের কি বলেছে, 1 ডিগ্রি সমান আমাদের যেটা বলেছে 17453 0 পয়েন্ট দিয়েছে, পয়েন্ট এখানে দিয়ে দাও, 0 পয়েন্ট দিয়ে আছে, 0.17453 প্রায় যা পারে হোক রেডিয়ান দিয়ে আছে। এটা কি আদৌ ঠিক দিয়েছে, এটা নিয়ে আমাদের একটা বুঝতে হবে। দেখো আমরা যেটা বুঝি সেটা 180 ডিগ্রি সমান আমাদের যেটা বলি সেটা হচ্ছে পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে পাই বাই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 180। পাই বাই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 180। এবার পায়ের ভ্যালুটা আমাদের বোস করে নেন পালা। দেখো 22-এর সাথে তো বোস করাতেই পারি, কোনো অসুবিধা নেই, তখন আমাদের আবার গুণফলটা বেশি হয়ে যাবে। তাহলে এটাই দশমিক বোস করে 3.143 এরকম ভাবে মনে করো কোথাও যাচ্ছে। পায়ের ভ্যালু তো কোনো নির্দিষ্ট নেই, বাই আমাদের যেটা হবে সেটা হচ্ছে 180। এবার বুঝো, মোটামুটি যদি ভাগ করি, পুরোটা তো ভাগ করা সম্ভব হচ্ছে না, মোটামুটি যদি ভাগ করি মনে করো 180 বাই 3.143, প্রথমেই তো 0.দশমিক থেকে প্রথমে আমি তুলবো। এবার দেখো দশমিক থেকে তুলে যখন 31 নেবো তখনও দেখো হচ্ছে না। তারপর আমি যেটা খাওয়াবো সেটা হচ্ছে আমাকে 0 খাওয়াতে হবে, তবে না পাবে। দেখো প্রথমে আমি দশমিকটা খাওয়ানোর পর দেখো তারপরে 0 খাওয়ালে আমাদের তারপরে সংখ্যা নেবে। মনে করো প্রথমে আমি 0 খাওয়ালাম, তাহলে 180 0 হয়ে গেল। 3টা দশমিক আছে, দশমিক বসলে আমাদের একটা নেমে গেল। এরপর তো আমাকে একটা 0 খাওয়াতে হবে, তারপরে না 4টা নামবে, এবার দেখো আমি খাওয়াবো কত, এবার 180 1 খাওয়াবো, কারণ 180 1 180, 18 দুগুণে 36, 360। দেখো এরকম করে কিন্তু যেতে থাকবে। তার মানে আলটিমেট হবে 0.1 খেলো, তারপরে কিছু না কিছু একটা খাবে। মনে করো আবার যদি করি 4 হবে, 8 3 11 হবে, হাতে 1 1 আর 1 2 1 3 এখানে, এবং এখানে একটা নামবে 3 নামবে। ঠিক আছে, এবার মনে করো কত খাবে, এবার যেটা খাবে সেটা হচ্ছে 7 খাবে। 7 0 0 6 আর কত 7 থেকে 7 5 আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 12 চলে আসবে। দেখো 0.017 এইটা দেখো 0 পয়েন্টের পর ম্যাচ করছে, মানে 17453 হয়তো খেতে পারে, কিন্তু আমাদের এর আগে যেটা দরকার সেটা একটা 0 দরকার। কারণ এটাও যেটা বলেছে সেটা হচ্ছে মিথ্যা বলেছে। বুঝাতে পারলাম না বলো ভালো করে। এখানে দেখো ম্যাচ করছে না, দেখো 0.017 সামথিং কিছু বেরাচ্ছে, কিন্তু এখানে ছিল 0.17, তারপরেই 1 থেকে শুরু হয়েছিল, তার মানে আলটিমেট ভুল দিয়েছে। চারের দাগটাও যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা। যারা ভাবো যে একটা সত্য তারপর একটা কিন্তু, এরকম কোনো দেখবে তোমাদের টেক্সট বই এরকমই ফলো করেছে, দু একটা চ্যাপ্টার বাদ দিয়ে একটা যদি সত্য হয় অপরটাকে মিথ্যাই রেখেছে। ঠিক আছে, কিন্তু এরকম ভাবে ভেবো না তোমরা যে এরকমই ব্যাপারগুলো হবে। ভালো করে কোশ্চেন গুলো পড়ে পড়ে বুঝবে, তারপরে করবে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 5-এরটা করবো। দেখ এবার যেটা করবো সেটা হচ্ছে 5-এরটা কি বলেছে, অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের সমান। এই জায়গাটা বুঝতে হবে। অর্ধগোলক কিরকম, মনে করো অর্ধগোলকটা যদি আমি ছবি আঁকে, মনে করো এরকম আমাদের অর্ধগোলক। এর অর্ধগোলকের উচ্চতা দেখো, এটা যদি আমাদের এইচ এর মানে এটা যদি আমাদের যা হবে সেটাই তো আমাদের এটা হবে। অর্ধগোলকের উচ্চতা তো আমাদের এটা, অর্ধগোলকের উচ্চতা কার সাথে সমান হচ্ছে, ব্যাসার্ধের সাথে সমান। তার মানে সত্য ঘটনাই বলেছে, অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের সমান। এটা যদি আর হয় তো এটাও আর হবে। তার মানে এই ঘটনাটা কিন্তু আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে সত্য বলেছে। তার মানে 5-এর দাগেরটা যেটা বলেছে সেটা হচ্ছে সত্য বলেছে, অর্ধগোলকের উচ্চতা আমাদের ব্যাসার্ধের সমান। চলো এবার যেটা বলেছে কত, 5 7, আচ্ছা কোশ্চেনটা তুলিয়ে পাশে, কোশ্চেনটা আমি তুলছি তারপরে করছি। এদের গড় 8 বলেছে, তার মানে গড় বার করার জন্য যোগ তো করো, 5 7 প্লাস 9 প্লাস এক্স প্লাস 12 প্লাস 12 প্লাস ওয়াই প্লাস 14, ওয়াই প্লাস 14 বাই কতগুলো সংখ্যা আছে, 3টা 3 6টা 7টা সংখ্যা আছে, সেটা সমান আমাদের দেওয়া আছে 8। দেখা যাক আমাদের এক্স প্লাস ওয়াই এর মান 9 হয় কিনা। আচ্ছা এবার দেখো, এবার যদি গুণ করি 9 সাথে 16, 16 5 কত, 16 5 হচ্ছে আমাদের 21। আচ্ছা 21 21 আর এদিকে 20, আর 21 আর 12 কত 30, 33 33 আর 10 হচ্ছে 43, 43 44 45 46 47, 47 প্লাস এক্স প্লাস ওয়াই সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 56। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমাদের যেটা দেওয়া আছে 56 মাইনাস যেটা হচ্ছে 47। তার মানে আলটিমেট যেটা চলে আসবে দেখো 47 আমাদের কত চলে, 47 3 50 আর এদিকে 6, তার মানে 6 3 9 আমাদের সত্য ঘটনায় দিয়েছে।
সত্য ঘটনায় দিয়েছে 56 মাইনাস 47 সমান আমাদের 9। তার মানে এই যে ম্যাথটা আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে সত্য। গড় তো আমাদের এরকম করেই করি, মোট যোগফল করব বাই যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে দ্বারা ভাগ করবো, তো আমাদের বেরাবে। এখান থেকে আমাদের যেটা বেরালো সেটা এক্স প্লাস ওয়াই সমান আমাদের বেরালো 9। ওখানেও দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই সমান 9। তার মানে চারের দাগটা যেটা হলো সত্য, পরপর চারটা মিথ্যা, তারপরে দুটো হয়ে গেল সত্য। চলো এবার যেটা করবো সেটা হচ্ছে চারের দাগের ম্যাথ দিয়ে শুরু করবো। চলো চলো এবার যেটা করবো সেটা হচ্ছে চারের দাগের 1 থেকে শুরু করবো। দেখা যাক চারের দাগের 1 কি বলেছে। চারের দাগের 1 বলেছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 1000 টাকার সমূল্য চক্রবৃদ্ধি এত হবে। তাহলে ধরে নাও সময় আমাদের এন, মনে করি সময় আমাদের যেটা আছে সেটা হচ্ছে এন বছর, আমরা ধরে নিচ্ছি। তার মানে আলটিমেট যেটা করবে 1000 টাকার 20% হারে এন বছরের সমূল্য চক্রবৃদ্ধি কি বলেছি আমরা, 1000 টাকার 20% হারে এন বছরের সমূল্য চক্রবৃদ্ধি 1000 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন যেটা বেরাবে সেটা হচ্ছে টাকা। ব্যাস 20 5 100 আমরা কেটে দিতে পারি। তার মানে আলটিমেট যেটা বেরাবে সেটা হচ্ছে 1000 ইন্টু 5 একে 5 একে 6 বাই 5 টু দি পাওয়ার এন টাকা। ব্যাস এটা বেরাবে। এবার কি করব, শর্তে যেটা করব সেটা হচ্ছে যেটা দেওয়া আছে 1000 ইন্টু 6/5 তার হোল টু দি পাওয়ার এন সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে কত, সমান কত 1440 1440। তাহলে 6/5 টু দি পাওয়ার এন সমান আমাদের যেটা বেরাবে 1440 বাই যেটা বেরাবে সেটা হচ্ছে 1000। একটা শূন্য কাটলাম, দেখো 4 দিয়ে কেটে যাবে, 4 3 12 13 14, 4 6 24, 4 25 যেটা চলে আসবে 600। তাহলে 6/5 তার হোল টু দি পাওয়ার এন সমান যেটা আসবে সেটা হচ্ছে 6/5 তার হোল স্কয়ার। তার মানে এন এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে কত আসবে, এন এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 2 আসবে। তার মানে আলটিমেট চারের দাগের 1 এর অ্যান্সারটা হলো 2। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগটা করব, মুছে দিলাম আমরা একটা। এবার যেটা করব সেটা 2 এর দাগ। 2 এর দাগটা কি বলেছে দেখো। কোন যৌথ ব্যবসায় মোট মূলধনের 2/3 অংশ এ পাচ্ছে আর অবশিষ্ট বি পাচ্ছে। তাহলে এ পাচ্ছে কত, এ পায় মোট মূলধনের 2/3 অংশ। তাহলে বি পাই কত, বি পাই মোট মূলধনের 1 বিযুক্ত 2/3 মানে আলটিমেট 1/3 অংশ। এটা পাচ্ছে। এবার দেখো আমাদের যেটা বলেছে ব্যবসায়ী লাভ হয় আমাদের 2700, বি এর প্রাপ্ত কত। বিটা তো আমরা পরে করবো, আগে অনুপাতটা বার করি। ডাইরেক্ট অংশ থেকে অনুপাত বার করতে পারবো না, কিন্তু এখানটায় যদি আমরা মূলধন পিটাকে ধরে নিই, মনে করি মূলধন পিটাকে মনে করি, সাপোজ হচ্ছে মূলধন পিটাকে। এবারে এখানে তার মানে আলটিমেট 2p/3 আর আলটিমেট এটা যেটা হবে সেটা p/3 হবে। তার মানে 2p/3 is to p/3, সেই p কেটে যাবে, 3 3 কেটে যাবে, 2:1। তার মানে আমি ডাইরেক্ট এখান থেকে লিখছি এ এবং বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত। তাই আমি হচ্ছে একবার ডাইরেক্ট লিখছি মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত যেটা হবে সেটা হচ্ছে 2:1, একবারে করে দিলাম আমরা, ঠিক আছে। তার মানে আমি যদি মূলধনের 2/3 অংশ হয়, মূলধন যদি পি হয় তাহলে পি গণিত 2/3 সেই 2p/3, আর এরও একই রকম পি গণিত 1/3 মানে সেই p/3, যে অনুপাতটা করলে 2:1। মোট অনুপাতটা বার করি, মোট অনুপাত যেটা হবে সেটা হচ্ছে 3। আচ্ছা, কার চেয়েছে, বি এর প্রাপ্ত চেয়েছে। ব্যবসায়ী মোট লাভ 2700, অতএব 2700 টাকার মধ্যে, অতএব 2700 টাকার মধ্যে যেটা হচ্ছে বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ যেটা হবে সেটা হচ্ছে 2700 গণিত 1/3, 3 9 27 মানে 900 টাকা হয়ে যাবে আমাদের বি এর লভ্যাংশ। 900 টাকা কি হয়ে যাবে আমাদের বি এর লভ্যাংশ হয়ে যাবে। চলো বি এর প্রাপ্য লাভ যেটা আসবে সেটা হচ্ছে 900 টাকা। এবার আমরা যেটাকে করবো সেটা হচ্ছে 2 এর দাগটা হয়ে গেল। এবার চলো 3 এর দাগটা যাই। দেখো এবার যেটা হবে সেটা হচ্ছে 4 এর দাগে 3, 4 এর দাগে যেটা হবে সেটা হচ্ছে 3। কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 84 ইকাল টু 0। এই যে সমীকরণটা ছিল সমান 0, সমীকরণের দুটি বীজ কি দেওয়া আছে, দুটি বীজ দেওয়া আছে আলফা কমা বিটা। এখান থেকে আমার আলফা মাইনাস বিটার ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে আলফা প্লাস বিটা বীজদের যোগ হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে চলে আসবে 19, আর আলফা বিটা সমান সি বাই এ চলে আসবে আলটিমেট কত 84। সি বাই মানে প্লাস 84, এখান থেকে আমাকে আলফা মাইনাস বিটার ভ্যালু বার করতে বলেছে। এই ভ্যালুটা বার করানোর জন্য আমাকে কি করতে হবে, আমি স্কোয়ার টার্ম নিয়ে নিচ্ছি,
ঠিক আছে। তো স্কোয়ার টার্ম যদি নিয়ে নিই তার মানে আলটিমেট কত চলে আসবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস যেটা চলে আসবে সেটা হচ্ছে 4ab। তার মানে আলটিমেট যেটা চলে আসবে 19 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু যেটা চলে আসবে 84, আর 19 স্কোয়ার যেটা হয় 361 মাইনাস 4 4 16 6 হাতে থাকে 1, 4 8 32 আর 1 33 হবে, 6 5 11 1 হাতে থাকে 1, 3 1 4 2 6 মানে 25 আসবে। চলো এবার এখান থেকে দেখো যদি আমি আলফা মাইনাস বিটা করি তার মানে রুট 25 আসবে। এখান থেকে যে অ্যান্সারটা বেরাবে অবশ্যই তোমরা প্লাস মাইনাস 5 করবে, শুধু 5 নয়, যে দুটো বীজ বেরাবে আমি জানি না কোনটা আলফা কোনটা বিটা, তো যখন আমরা যোগ বিয়োগ করব তখন যদি আগে আলফার ভ্যালু বড়টা নিই তাহলে আমাদের পজিটিভ বেরাবে, যে আলফার ভ্যালু ছোটটা নিই তো নেগেটিভ বেরাবে, তার মানে তোমরা প্লাস মাইনাস যেটা করবে সেটা 5 করবে। ঠিক আছে, চলো 3-এর দাগটা হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে 4-এর দাগটা করবো। 3-এর দাগটা কমপ্লিট হলো, চলো 4-এর দাগটা শুরু করা যাক। 4-এর দাগটা দেখা যাক। 4-এর দাগে 4 কি দেওয়া আছে, x সমান 6ab বাই x সমান যেটা দেওয়া আছে 6ab বাই আমাদের যেটা দেওয়া আছে a প্লাস b এবং যার ভ্যালু বার করতে বলেছে সেটা হচ্ছে আমাদের কত, x প্লাস 3a বাই x মাইনাস 3a, x প্লাস 3a বাই x মাইনাস 3a প্লাস যেটা আছে x প্লাস 3b বাই x মাইনাস 3b। এই কোশ্চেনটা 2 নম্বরের কোশ্চেন না, একটু বড় কোশ্চেন, তবু এখানে দিয়েছে যখন করতে হবে ক্যালকুলেশন। চলো বা এখানটাকে এইটাকে আগে আকারটা দিই, তার মানে আলটিমেট x বাই যখন 3a হবে তার মানে নিশ্চয়ই তুমি বুঝবে স্যার এখানটায় 2b হবে। দেখো কোনাকুনি গুণ করো, 3 দুগুণে 6ab বাই আমাদের যেটা হবে সেটা হচ্ছে a প্লাস b। এবার এটাকে যোগভাগ করি, তাহলে x প্লাস 3a বাই যেটা আছে সেটা হচ্ছে x মাইনাস 3a, আর এটার ভ্যালু হচ্ছে 2b প্লাস a প্লাস b হয়েছে, এবং আরেকটা পোর্শন হচ্ছে 2b মাইনাস a মাইনাস b। তার মানে এর ভ্যালুটা যেটা বেরাবে 2b আর b এ যেটা বেরাবে সেটা হচ্ছে 3b প্লাস a বাই 2b থেকে b টা বাদ দিলে হচ্ছে আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে b মাইনাস a। চলো এই ইকুয়েশনটাকে আরেকটু অন্যরকম ভাবে সাজাবো, তখন আমরা করব x বাই 3b। যখন আমরা x বাই 3b করব অতি অবশ্যই আমাদের এখানে হবে 2a বাই a প্লাস b। এবার প্রশ্ন স্যার কেন হবে, দেখো ক্রস গুণ করো 6ab বাই a প্লাস b এই থাকবে। এবারে এই পোর্শনটাকে একটু যোগভাগ করে দিই, তার মানে x প্লাস 3b বাই আমরা যেটা করব x মাইনাস 3b। তো সেম ইকুয়েশন 2a প্লাস a প্লাস b হবে, এবং নিচটায় যেটা হবে সেটা হচ্ছে 2a মাইনাস a মাইনাস b হবে। তাহলে এটার ভ্যালুটা কত আসবে, 3a প্লাস b বাই এখানে যেটা আসবে সেটা হচ্ছে a মাইনাস b। দেখো আমাদের দুটো ইকুয়েশনের মান পেয়ে গেছি, x প্লাস 3a বাই x মাইনাস 3 এর মানও পেয়েছি এবং x প্লাস 3b বাই x মাইনাস 3b এর ভ্যালুও পেয়েছি। এবার এই দুটো মানকে আমি এখানে বস করাবো, তারপরে এটার ইকুয়েশন কত আসবে, 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই যেটা আছে সেটা হচ্ছে a মাইনাস b। চলো এবারে এখানে যেহেতু b মাইনাস a আছে তো এখানেও b মাইনাস a করবো, তাহলে 3b প্লাস a বাই b মাইনাস a আমার থাক, এখান থেকে মাইনাস কমনলি আমাদের যেটা করবো 3a প্লাস b আছে থাক, এখানে মাইনাস কমনলি আমরা কাজ করি b মাইনাস a। চলো আমরা এখান থেকে b মাইনাস a কে লসাগু করে দিই, তার মানে আলটিমেট আসবে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b চলে আসবে। চলো 3b থেকে আমরা b বাদ দিলে চলে আসবে 2b, a থেকে মাইনাস 3a করলে হবে মাইনাস 2a বাই b মাইনাস a। আমি উপর থেকে 2 কমন নিয়ে নিলাম, b মাইনাস a বাই আমাদের যেটা চলে আসবে b মাইনাস a। এই দুটো ক্যান্সেল হয়ে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 2 আসবে। এটা আমাদের বড় কোশ্চেনের দিকেও পড়তে পারে, এটা 2 নম্বরের দিয়েছে তাই 2 নম্বরের করে দিলাম। চলো বুঝতে পারলে নিশ্চয়ই, আমরা যোগফল প্রক্রিয়া দুটোকে আলাদা আলাদা বার করে আমরা মানটা পুট করে দিলাম। চলো এবার যেটা করব সেটা হচ্ছে 5-এরটা, 4-এর দাগ কমপ্লিট হলো, এবার যেটা হবে সেটা হচ্ছে 5-এরটা। চলো 5-এরটা কি বলেছে আমরা দেখবো, 5-এরটা আমরা কি বলেছে দেখবো। কি বলেছে, পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা ঠিক আছে, এটা একটা আমাদের পি কেন্দ্রীয় বৃত্ত, আর একটা হচ্ছে আমাদের একটা বৃত্ত কিউ কেন্দ্রীয় বৃত্ত। পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি আমাদের এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, মেনে নেওয়া গেল। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, আচ্ছা এটা যদি পি এটা যদি কিউ হয় তার মানে আলটিমেট এটা পি কিউ, তাহলে এ বিন্দু দিয়ে একটা পি কিউ সমান্তরাল সরলরেখা যাচ্ছে, ঠিক আছে গেল। যাওয়ার পর কি করেছে, যথাক্রমে এ বিন্দুতে পি কে যথাক্রমে আমাদের সি এবং ডি বিন্দুতে ছেদ করে, তার মানে এটা সি বিন্দু এবং এটা আমাকে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আমাদের পি কিউ যদি 5 হয় সিডির মান কত হবে, এটা বইয়ের কোশ্চেন, সিডির ভ্যালু হবে 10। আমরা কি করবো, এখানে একটা লম্ব অঙ্কন করবো, তো আমরা এখানে একটা নাম দিচ্ছি এম, আর এইখানে একটা লম্ব অঙ্কন করবো এই কিউ বিন্দু থেকে, যেটার নাম দিয়ে দেবো এন। এবার দেখো পি কেন্দ্রীয় বৃত্তে যখন আমাদের জ্যাটার নাম এসি, পি কেন্দ্রীয় বৃত্তে জ্যাকে আমরা পি কেন্দ্রীয় বৃত্তের জ্যাকে, জ্যা হচ্ছে আমাদের এসি, জ্যা হচ্ছে এসি। আর আমাদের এখান থেকে বুঝো ভালো করে, পিএমটা লম্ব কার উপর, এসির উপর, কিন্তু পিএমটা কার উপর লম্ব, এসির উপর। তার মানে
কোনো জ্যার উপর যদি লম্ব অঙ্কন করে তার সমান হয়ে যাবে, তার মানে আলটিমেট এখান থেকে আমরা বলতে পারি যে এ এম সমান হাফ এসি বলতে পারি। এ এম সমান আমরা যেটা বলতে পারি হাফ এসি, এ এম সমান যেটা বলতে পারি হাফ এসি। একইভাবে যদি আমরা বলি তাহলে এ এম সমান আমরা বলতেই পারি যেটা হচ্ছে হাফ এডি বলতে পারি। একই রকম ভাবে আমরা বলতে পারি হাফ এডি বলতে পারি না, মানে এটার অর্ধেক হচ্ছে আমাদের এটা। এবার দেখো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে অতএব পিএম প্লাস এ সরি এ পিএম প্লাস এ এন সরি এইটা পিএম কেন লিখছি, এ এম প্লাস এ এম প্লাস এ এন যদি করি তার মানে আলটিমেট হাফ এসি প্লাস হাফ এডি হয়ে যাবে। আচ্ছা এম প্লাস এ এন ভালো করে লক্ষ্য করো, এম প্লাস এ এন মানেই কিন্তু আমাদের এম এন সমান হাফটাকে আমাদের কমন নিলে এসি প্লাস এসি, এসি কি হচ্ছে এসি কেন লিখছি আমি আবার এডি, তো এটা এডি, তাহলে এসি প্লাস আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এডি আসবে, এসি প্লাস এডি মানে আলটিমেট যেটা আসছে সেটা হচ্ছে সিডি। তাহলে এম এন সমান কত হচ্ছে কত, আচ্ছা এম এন এর ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিই, যেহেতু এম এন এবং পি কিউ একই, কেন বলতো কারণ লম্ব অঙ্কন করছি, এটা আর এটা যদি আমি লম্ব অঙ্কন করি তার মানে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে, আবার তারা সমান্তরাল বলেছে, তার মানে আলটিমেট এম এর ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি পি কিউ, আর এসি প্লাস এডি মানে যেটা আছে এসি প্লাস এডি মানে যেটা আছে সেটা হচ্ছে সিডি। তাহলে সিডি সমান আমাদের যেটা আছে 2 PQ, আর PQ এর ভ্যালু তো 5 দিয়ে আছে, 2 × 5 সমান আমাদের চলে এলো কত 10 সেমি চলে এলো, 2 × 5 সমান চলে এলো 10 সেমি। তাহলে আমরা কি করলাম, কোন বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যার উপর লম্ব অঙ্কন করি ওই জ্যাটা যেটা হয় সেটা হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়ে যায়, তার মানে এই ইকুয়েশনটা এর এই ইকুয়েশনটা সমান, মানে দুটো দৈর্ঘ্য সমান, আর কিউ বিন্দু থেকে যখন জ্যার উপর লম্ব আঁকছি এন এবং এন ডি আমাদের সমান হচ্ছে। চলো এটা ভালো করে বুঝে নাও, তারপরে তোমরা করে নাও, তার মানে 10 হয়ে গেল। চলো এবার যেটা করবো সেটা হচ্ছে 6-এর দাগটা করবো, 5-এর দাগটা মুছে দিলাম, বইয়ে আছে তোমাদের ভালো কোশ্চেন, এবং সচরাচর এই ম্যাথটা না আমরা পাই, খুব কম জায়গায় আমরা এই ম্যাথটা পাই। চলো এবার যেটা আছে সেটা হচ্ছে 6-এরটা, কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বিওসি ব্যাস। আচ্ছা ঠিক আছে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত তো কি, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, বিওসি হচ্ছে আমাদের ব্যাস, এটা যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয় তার মানে এটা বি হবে, এটা সি হবে। আচ্ছা ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে উপরে আমরা এবিসিডি আমরা একটা দিয়ে দিচ্ছি, এবিসিডি আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, এখানে এ দিয়ে দিচ্ছি আর এখানে ডি দিয়ে দিচ্ছি। এবার এখানে যেটা বলেছে এডিসি 110, এডিসি এই যে ভ্যালুটা সেটা হচ্ছে বলে দিচ্ছে 110, এসি বি এর মান কত, এ সি বি, আচ্ছা এসি বি এর মান কত, তার মানে এই অ্যাঙ্গেলটার মান কত, দেখো আমরা কিভাবে করব, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কে ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের বিসি ব্যাস, তাহলে বিসি যদি ব্যাস হয় তার মানে কোণ বিএসি এর মান নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, ব্র্যাকেটে তোমরা লিখতে পারো যে অর্ধবৃত্তস্থ কোণ, এই অ্যাঙ্গেলটা তাহলে আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আবার আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এডিসি সমান 110 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, অতএব কোণ এবিসি কত হবে, বিপরীত মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মানে 180 মাইনাস 110 আমাদের যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে 70 ডিগ্রি, তার মানে এই অ্যান্সারটা আমাদের যেটা বেরোলো 70 ডিগ্রি। এবার আমরা লক্ষ্য করি ত্রিভুজ এবিসি এর কোণ এসি বি সমান আমাদের 180 মাইনাস 90 প্লাস 70, তার মানে আলটিমেট এলো 180 মাইনাস 9 সাথে 16 160, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 20 ডিগ্রি আসবে, এটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 20 ডিগ্রি। চলো এবার আমরা 6-এর পাশের ছবিটার দিকে যাই, এটা আশা করি তোমরা বুঝতে পারলে, জটিল কিছু না, আমি আস্তে আস্তে একদম ক্লিয়ার কাট করলাম। দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 7-এরটা, কি বলেছে পাশের চিত্রের কথা বলেছে, পাশের চিত্রটা আমরা আগে আঁকি তারপর আমরা কাজ করছি। একটা এবিসি বলে একটা ত্রিভুজ দিয়েছে, এবিসি যেটার বিসি সমান্তরাল আমাদের একটা ডি দিয়ে দিয়েছে, বিসি সমান্তরাল আমাদের একটা বলে দিয়েছে ডি, আর একটা জায়গা দিয়ে বলেছে এই যে এইটা, ব্যাস। এবার আমাকে যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, ডি এর সাথে বিসি সমান্তরাল দিয়েছে, ডি সমান্তরাল আমাদের বিসি দিয়েছে, আর একটা দিয়েছে এডি ইজ টু বিডি সমান দিয়েছে 3:5, আর আমাকে যেটা বার করতে বলেছে ত্রিভুজ এডিই ইজ টু ত্রিভুজ সিডি, ভালো করে দেখো এডিই আর ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফলটা অনুপাত বার করতে বলছে, ভালো একটা কোশ্চেন বুঝবে,
আমাকে এডি বলতে নিশ্চয়ই এডি মানে এই ত্রিভুজটা, আর একটা সিডি বলতে আমাদের এই ত্রিভুজটার কথা বলেছে। এইটা এটা এখানে আমরা একটা কাজ করব, একটা অঙ্কন করব, যে অঙ্কনটা মনে রাখবে ডি বিন্দু থেকে এসি সরলরেখার উপর আমি একটা মনে করো লম্ব অঙ্কন করছি, যেটা হচ্ছে ডিপি। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি করলাম, ডি বিন্দু থেকে আমরা কি করলাম, ডি বিন্দু থেকে এসি সরলরেখার উপর ডিপি লম্ব অঙ্কন করলাম। ব্যাস, থাক। এবার দেখো ত্রিভুজ এবিসি এর বিসির সাথে সমান্তরাল আছে ডি। ত্রিভুজ এবিসি এর বিসির সাথে সমান্তরাল আছে ডি। তাহলে অতএব থেলাসের সূত্র অনুসারে কি হবে, দারুণ কোশ্চেন এটা। থেলাসের সূত্র অনুসারে কি হবে, যেটা হবে সেটা হচ্ছে এডি বাই ডিবি, যা হবে সেটাই কিন্তু আমাদের হবে এই বাই ইসি। আর এডি বাই ডিবির ভ্যালু যেহেতু 3:5 আছে, তাহলে এটার ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 3/5। চলো আর কিচ্ছু নাই। এবার আমরা করব কার কাছে চেয়েছিল, ত্রিভুজ এডি এর ক্ষেত্রফলটাকে বার করব। ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, তার সাথে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল, সিডি এর ক্ষেত্রফল, এই দুটার অনুপাত আমার চেয়েছে। দেখো ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল নিশ্চয়ই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমির ভ্যালু হচ্ছে এই, আর উচ্চতার ভ্যালু হচ্ছে ডিপি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার এই সিডি যে ত্রিভুজটা, তার ভূমি হচ্ছে সি আর উচ্চতা হবে কিন্তু ডিপি। কেন স্যার, কারণ বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো নির্দিষ্ট সরলরেখার উপর, মানে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো নির্দিষ্ট সরলরেখার উপর একটি মাত্র লম্ব অঙ্কন করা যায়। মনে করো একটা নির্দিষ্ট বিন্দু ডি, সেখান থেকে এসি একটা সরলরেখা, সেখানে সেই সরলরেখার উপর একটি মাত্র লম্ব অঙ্কন করা সম্ভব। তার মানে এটার ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ ইন্টু সিই ইন্টু আমাদের যেটা হবে সেটা হচ্ছে ডিপি। হাফে হাফে ক্যান্সেল, ডিপি ডিপি ক্যান্সেল, তাহলে আমাদের এখান থেকে পড়ে থাকছে কি এই বাই সি। দেখো এই বাই ইসি বা সি এর ভ্যালু কত ছিল, 3/5, তাহলে এটাও হয়ে গেল আমাদের কত, 3/5। এবার তোমরা লিখে দেবে এইটা ইজ টু, এটা সমান আমাদের 3:5। এবার এখানের ব্যাপারটা একটা জিনিস মনে রাখবে, সত্য মিথ্যা পড়ে কোন দুটি ত্রিভুজের যদি ভূমি একই হয়, মানে যদি ভূমি একই সরলরেখার উপর অবস্থান করে এবং অপোজিট শীর্ষবিন্দুটি যদি সাধারণ হয়, তখন তাদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সাথে সমান হয়। কি বললাম, যদি কোনো একই সরলরেখার উপর কোনো দুটি ত্রিভুজ, তিনটি ত্রিভুজের ভূমি, দুটি হোক তিনটি হোক যাই হোক না কেন, তাদের ভূমি যদি একই সরলরেখার উপর অবস্থান করে এবং তাদের একটি শীর্ষবিন্দু, অপোজিট যে শীর্ষবিন্দু, সেটা যদি একটি নির্দিষ্ট বিন্দুতে থাকে, ওই তিনটা ত্রিভুজেরই শীর্ষবিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দু, তখন কি হয়, আমাদের ওই ভূমির অনুপাত যেটা হবে সেটাই হয়ে যাবে তাদের ক্ষেত্রফলের অনুপাত। এটা মনে রাখবে, দারুণ একটা কোশ্চেন। এবং কেমন লাগলো এটা তোমায় জানাবে। চলো পরের কোশ্চেনটাই আমরা যাই, যেটা হচ্ছে আমাদের 7-এর দাগটা হয়ে গেল। এবার যেটা করাবো সেটা হচ্ছে 8-এর দাগের কোশ্চেন। চলো 7-এর দাগটা মুছে দিচ্ছি, এবার যেটা হবে সেটা হচ্ছে 8-এর দাগের কোশ্চেন। কি বলেছে, পূর্ণবর্গ রাশি রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে কি আছে, 1+2 কোসেক থিটা ইন্টু আছে যেটা, সেটা সেক থিটা। একদম সোজা, 1+2 ইন্টু 1 কোসেক থিটা হয়ে যায় সাইন থিটা, আর 1/sec থিটা হয়ে যায় কস থিটা। আর একের জায়গায় যেটা লিখবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু আমাদের যেটা হবে সেটা হচ্ছে সাইন থিটা কস থিটা। তার মানে এটা আমাদের যে বর্গটা হবে সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার। দেখো পূর্ণবর্গ আকারে বেরিয়ে গেল, একদম সোজা অঙ্ক ছিল। চলো 9-টা চলে যায়। প্রমাণ করো যে একটা পোর্শন সমান এটা, যেটা আছে a প্লাস বি সমান 90 ডিগ্রি। আমাদের কি দিয়ে আছে, a প্লাস বি সমান আছে 90 ডিগ্রি। তার মানে আলটিমেট a সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে 90 মাইনাস বি হবে। চলো আমরা বাম পক্ষটা করি। বাম পক্ষটা কি আছে, cos a প্লাস cos b বাই যেটা আছে সেটা হচ্ছে sin a প্লাস sin। চলো আমাদের যেটা টার্গেট কি করবো, এটাকে বিয়ে করবো, ঠিক আছে। তাহলে cos অফ এটাকে করে দিচ্ছে 90 মাইনাস বি প্লাস cos b আমাদের যা আছে থাক, আর সাইন এটাকে করে দিচ্ছি আমি 90 মাইনাস বি, আমার সাইন বি যা আছে তাই থাক। এবার দেখো cos অফ 90 মাইনাস থিটা যেটা হয় সেটা হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন বি প্লাস cos বি
আর নিচেটা আছে দেখো সাইন অফ 90 মাইনাস থিটা মানে কস থিটা, কস বি প্লাস সাইন বি। আমাদের দুটো পোর্শন কেটে গিয়ে যেটা হচ্ছে সেটা এক, এবং এটাই পোর্শন যেটা পড়ে আছে সেটা হচ্ছে ডান পক্ষ পড়ে আছে। চলো কমপ্লিট হলো আমাদের 9-এর দাগ। এবার যেটা করব সেটা হচ্ছে 10-এর দাগ। দেখে নাও ভালো করে 9-এর দাগটা, আমি তারপরে যেটা করাচ্ছি সেটা হচ্ছে 10-এর দাগ। চলো 9-এর দাগটা মুছে দিলাম। এবার যেটা হবে সেটা হচ্ছে 10-এর দাগ। দেখো কি বলেছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 19 দিয়ে আছে আর কর্ণের দৈর্ঘ্য 11। তাহলে ধরে নাও, মনে করি আয়ত ঘনকটির দৈর্ঘ্য 1 সেমি, প্রস্থ ধরে নাও y সেমি, আর উচ্চতা ধরে নাও তোমরা z সেমি। ব্যাস, এবার কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার সমষ্টি 19। তাহলে অতএব আমাদের যেটা আসবে x প্লাস ওয়াই প্লাস জেড সমান আমাদের চলে এলো 19। এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য বলেছে 11। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আগে বার করলি? আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সেমি। তাহলে অতএব আমরা যেটা পাবো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 11। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার স্কোয়ার করে দিলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 121। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার আমার যেটা বার করতে চাই সমগ্র তলের ক্ষেত্রফল, 1 নম্বরটাকে আমরা স্কোয়ার করব। 1 নম্বর সমীকরণ এর উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করবো, তার মানে আলটিমেট কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইকাল টু আমাদের যেটা আসছে 19 তার হোল স্কোয়ার। চলো এবার এটার ক্যালকুলেশন করি। বা এটা সূত্র কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 কমন নিলাম, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আর 19 যেটা হয় সেটা হচ্ছে 361 হয়। তাহলে বা এটার ভ্যালু কত, 121 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 361 হয়। তাহলে বা 2 ইন্টু, আচ্ছা ব্যাকেটে তোমরা লিখে দিতে পারো, কি লিখবে, 2 নম্বর সমীকরণ থেকে, ভাই কারণ এই ভ্যালুটা তোমরা 2 নম্বর থেকে পেয়েছি, তাহলে 2 নম্বর লিখে দিতে পারো। 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 361 মাইনাস 121, এখান থেকে বেরোবে 5, আর এখান থেকে বেরোবে 9 দিতে, হাতে থাকে 1, 1 একে 2, এই উল্টা এটা 361 তো বেরোবে, তো 9 স্কোয়ার 81 1, হাতে থাকে 8, 9 দুগুণে 18, 20 21 22 23 25 26 6, হাতে থাকে 2, 1 1, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 361 মাইনাস 121, এখান থেকে 5, 9 দিয়ে 11, 9 দিতে হাতে 2, হ্যাঁ 195 বেরোবে। তাহলে আলটিমেট আমাদের কি বেরোলো, 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান যেটা বেরোলো সেটা হচ্ছে আমাদের 195। আর এটাই আমাদের যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। অ্যান্সারটা দেখে নিচ্ছি, 240 কোথায় ভুল হচ্ছে, ও হাই দেখ, এখানে তো আমরা যেটা করেছি 316 করেছি, তাই বলি বিয়োগটা কেন একটা গোলমাল আছে, 361 মাইনাস 120, ভুল তুললাম এটা। তাহলে এখান থেকে কত হচ্ছে 0, হ্যাঁ 4 240, ঠিক আছে। আমি এখানে 361 কে 316 লিখেছিলাম। চলো তাহলে আলটিমেট যেটা হলো সেটাতে 240 সেমি স্কোয়ার, তার মানে লিখে দিবে অতএব আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 240 যেটা বেরোবে সেটা হচ্ছে সেমি স্কোয়ার, 240 যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সেমি স্কোয়ার। চলো এরপর যেটা করব সেটা হচ্ছে 11 অঙ্ক, 10-এর অঙ্কটা, সরি 10-এর অঙ্কটা হলো, এবার করবো 11 অঙ্ক। চলো 10-এর অঙ্কটা হলো, এবার যেটা হবে সেটা 11 অঙ্ক। হ্যাঁ দেখো কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ মান যথাক্রমে এইচ একক। আচ্ছা ঠিক আছে, শঙ্কুর উচ্চতা বলে দিচ্ছে এইচ একক, শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে এইচ একক, আর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ হচ্ছে আর একক। উচ্চতা হচ্ছে আমাদের এইচ একক, ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা এল সমান আমাদের যেটা বেরোবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, যেটা হচ্ছে একক।
তাহলে এটা বেরিয়ে গেল আমাদের কত, তির্যক উচ্চতা। এবার এখান থেকে দেখো কি বলেছে, আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে আয়তন কত, আয়তন বেরোচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। এটা তাহলে শর্তে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি, দুটাকে বলছে সমান, ঠিক আছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে পাই আর এল। আচ্ছা, পাই আর ক্যান্সেল করবো, তার মানে এখান থেকে একটা যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আর এইচ পড়ে থাকবে, আর 3 যদি ওপাশে গুণ হয় তার মানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 3l। আচ্ছা, স্কোয়ার করে দাও, বা আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান আসবে আমাদের কত, 9l স্কোয়ার, বা আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 9l স্কোয়ার এর মান যেটা ফেলি আমরা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দেখো এই যে এখানটা এল এর ভ্যালু তো ছিল √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার মানে এখান থেকেই তো আমরা বলতে পারি এল স্কোয়ার সমান আমরা যেটা বলতে পারি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা, একটা কাজ করো, এটাকে নামিয়ে দাও, বা আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সেটা সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 9 আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটার ভ্যালু যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 9 বেরিয়ে গেল। ঠিক আছে, মনে রাখবে, কিন্তু মানে তোমাদের বইয়ে কি ছিল বলতো, এটা ঘোরানো ছিল, 1 এর 9 অ্যান্সার ছিল, এটা ঘোরানো ছিল 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার এর মান কত, তারই আগের স্টেপে অঙ্কটা ছেড়ে দিয়েছে। চলো এবার আমাদের 12 অঙ্কটা করব। কি বলছে, মধুবাবুর দোকানে গত সপ্তাহের প্রতিদিনের পরীক্ষালব্ধ অর্থ যেটা দিয়ে আছে তাদের মধ্যমা বার করতে বলছে। প্রথম কথা আমরা এটাকে কি করব, মানের ঊর্ধ্বক্রমে প্রথমে সাজিয়ে নেব, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই, প্রথমে পাবো কত, 52 পাবো, তারপরে পাবো 75 পাবো, আচ্ছা ঠিক আছে 75 পাবো, তারপরে 95 পাবো, 52 পাবো, 75 পাবো, 95 পাবো, ঠিক আছে, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে 107, 113, 107 পাচ্ছি, 113 পাচ্ছি, 195 পাবো, তারপরে পাবো 210। দেখো 1 2 3 3 6 1 7, 3টা 3 6 7টা। এবার দেখো এখানে n কত, এখানে n সমান কত, 7, নিশ্চয়ই আমাদের কি সংখ্যা, অযুগ্ম সংখ্যা। এই যে অযুগ্ম সংখ্যাটা পেলাম, তাহলে অতএব নির্ণেয় মধ্যমা, এই জায়গাটা ভালো করে বুঝবে, নির্ণেয় মধ্যমা যদি অযুগ্ম হয় তাহলে সেই পদটা কত হবে, n+1/2 তম পদ, তার মানে আলটিমেট 7+1/2 তম পদটা আসবে মধ্যমা, তার মানে 7 থেকে 8/2 মানে যেটা আসবে সেটা হচ্ছে 4তম পদ, আর 4তম পদ মানে 1 2 3 4, তার মানে আলটিমেট যেটা আসবে 107। ভালো করে বুঝে নাও, আমাদের মধ্যমা যে পোর্শনটা চলে আসবে সেটা হচ্ছে 107। আমরা এই দুটো জায়গা ভালো করে মনে রাখবো, একটা হচ্ছে কি যুগ্ম হলে কি হয়, এবং আরেকটা কি ব্যাপার, অযুগ্ম হলে কি হয়। আমাদের যুগ্ম হলে যেটা হয় সেটা হচ্ছে n/2 তম পদ প্লাস তারপরের পদ n/2 + 1 তম পদ, এটার গড় হয় আমাদের মধ্যমা। আর যদি অযুগ্ম হয় আমাদের কি হয়, n+1/2 তম পদটা হয় মধ্যমা। এই দুটো জায়গায় ভালো করে মনে রাখবো, কারণ এমসিকিউ কোশ্চেনের সময় এই জায়গা থেকে একটা কোশ্চেন তোমাদের দেবেই দেবে। ঠিক আছে, যুগ্ম হলে মধ্যমা কি হবে, অযুগ্ম হলে মধ্যমা কি হবে, সেই জায়গাগুলো বার করতে গেলে আমরা কি করি, প্রথমে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই, তারপরে আমরা কাজগুলো করি। তোমাদের আমি কমপ্লিট করে দিলাম 6 নম্বরের হচ্ছে তোমাদের পুরো হচ্ছে পার্ট 1টা। এর পরের ভিডিওতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে পার্ট 2, 5-এর দাগ থেকে পুরো পাবে। ঠিক আছে, চলো, আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে, একটু সাবস্ক্রাইব করে রাখো। চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ, আসছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো, টাটা।